ভিডিও শুরু হচ্ছে শব্দরূপ থেকে। শব্দরূপ জিনিসটা কি? শব্দরূপ থেকে বুঝতে পারতো যে শব্দের অনেক রূপ আছে। শব্দের রূপ মানে অনেক রূপে শব্দকে জানা যায়। যেরকম একটা রূপের নাম হচ্ছে বিভক্তি, একটা রূপের নাম হচ্ছে অনুসর্গ, আর আরেকটা রূপের নাম হচ্ছে উপসর্গ। সো বিভক্তি কোনটাকে বলবো, অনুসর্গকে কোনটা বলবো, আর উপসর্গকে আমরা কোনটাকে বলবো। ঠিক আছে, মনে করো একটা শব্দ নিলাম, একটা শব্দ। যখন আমি শব্দের শেষে যখন কিছু যুক্ত করব, শব্দের শেষে, সেটাকে আমরা বলবো বিভক্তি, শব্দের শেষে। আর যখন আমরা শব্দের আগে যখন কিছু যুক্ত করব, সেটাকে আমরা বলবো উপসর্গ। আর অনুসর্গ কোনটাকে বলবো? অনুসর্গ হচ্ছে যখন দুটি শব্দের মধ্যে যখন একটা সম্পর্ক তৈরি করব, দুটি শব্দের মধ্যে যখন সম্পর্ক তৈরি করব, তখন আমরা অনুসর্গ ব্যবহার করব। আর অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। ঠিক আছে, সো অব্যয় আশা করছি তোমরা জানো, ক্লাস 6 উঠে গেছো মানে তোমরা অব্যয় জিনিসটা জানো, কেন ক্লাস 5-এ ছিল। ঠিক আছে, যদি না জেনে থাকো সো এই ভিডিওটা তোমরা দেখে নেবে, তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে, তোমাদেরকে বিভক্তি নিয়ে সম্ভবত এই 6টা জিনিস জানতে হবে। এক, বিভক্তি কী, বিভক্তি কয় প্রকার ও কী কী, শূন্য বিভক্তি কী, একবচন বিভক্তি, বহুবচন বিভক্তি জিনিস কোনগুলো, আর এই যে বিভক্তির সাথে একবচন বিভক্তি, বহুবচন বিভক্তির সাথে আমরা সর্বনামের সাথে যুক্ত করব। সর্বনাম মানে আমি, তুমি, সে, তারা, এগুলোকে সর্বনাম বলাই। তার সাথে আমরা বিভক্তি যুক্ত করে দেবো, কী পরিবর্তন হচ্ছে। আর দ্বিতীয় বিভক্তিটা কি সেটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, সো আমি তাহলে এক এক করে শুরু করি। প্রথমে আছে বিভক্তি। প্রথমে আছে বিভক্তি। আমি এগুলো মুছে দিচ্ছি। তোমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল থেকে শুরু করা যাক। এক্সাম্পল আছে সুরঞ্জনা, পেনের কালি অসুবিধা হচ্ছে রে। সুরঞ্জনা ভালো মেয়ে। তোমাদের বই এক্সাম্পল আছে, আমি অন্য এক্সাম্পলে বোঝাতে পারতাম, কিন্তু আছে, বুঝিয়ে দিচ্ছি। দেখো, সুরঞ্জনা ভালো মেয়ে, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। দেখো, সুরঞ্জনা ভালো মেয়ে, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, আর এটা একটা শব্দ। ঠিক আছে, যখন আমি এবার আমি একটা শব্দ লিখছি, সেটা দেখো কী হচ্ছে। দেখ, আমি যদি বললাম সুরঞ্জনার বইগুলি খুব ভালো। সুরঞ্জনার বইগুলি খুব ভালো। এখানে দেখো, এখানে কী হয়েছে, দেখো এখানে সুরঞ্জনা ছিল, এখানে আমি কী করেছি, সুরঞ্জনার একটা আমি কী যুক্ত করছি, র যুক্ত করছি, র। আর এখানে দেখো বই ছিল না, বই একটা শব্দ, এই বইয়ের সাথে আমি কী যুক্ত করেছি, গুলি যুক্ত করেছি। আর এখানে আমি দেখো খুব আর ভালো, এটা দুটো একটা শব্দ। দেখো, আমি সুরঞ্জনা ছিল, ওর সাথে আমি র যুক্ত করেছি। শব্দ ছিল, শব্দের সাথে কি আমি একটা বিভক্তি যুক্ত করেছি। এইগুলোকে বলা হচ্ছে বিভক্তি, এইগুলোকে বলা হচ্ছে বিভক্তি। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে শব্দের একটা রূপ আছে যেটা শব্দের শেষে যুক্ত হয়। দেখো, শব্দের শেষে যুক্ত হয়েছে কি হয়নি, এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো বিভক্তি। মানে যেই বর্ণগুলো বা যে বর্ণ সমষ্টিগুলো, বর্ণগুচ্ছগুলো শব্দের শেষে যুক্ত হয়, তাদেরকে আমরা কি বলবো, বিভক্তি বলবো। ঠিক আছে, সো দেখো, তাহলে তোমাদের মনে বসতে হবে খুব ভালো, এর সাথে কি বিভক্তি যুক্ত হয় না? এর সাথেও বিভক্তি যুক্ত হয়েছে, কিন্তু এই সমস্ত বিভক্তিকে বলা হচ্ছে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। যেই বিভক্তিগুলো যুক্ত হলে কোনো আকৃতি বা আকারে কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা কী বলবো, শূন্য বিভক্তি বলবো। যেরকম এখানে দেখো, খুব ভালো, এর সাথে বিভক্তি যুক্ত হয়েছে, কিন্তু সেই বিভক্তিটার নাম আমরা দিয়েছি শূন্য বিভক্তি। ঠিক আছে, শূন্য বিভক্তিকে অনেকে অবিভক্তিও বলা হয়। কী বিভক্তি? অবিভক্তিও বলে, অবিভক্তিও বলে। ঠিক আছে, সো বিভক্তির কনসেপ্ট আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। আর এখন আমরা জানবো বিভক্তি কাকে বলে, মানে বিভক্তির সংজ্ঞাটা, যেটা তোমাদের লিখতে হয়, বিভক্তির সংজ্ঞা। বিভক্তির সংজ্ঞা আমরা এটা লিখতে পারি যে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের শেষে যুক্ত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করে তাকে
বিভক্তি বলে, বিভক্তি বলে। দেখো এটা হচ্ছে একটা বিভক্তির সংজ্ঞা। দেখো অনেকভাবে অনেক রকম বিভক্তি আছে, বিভক্তির সংজ্ঞা আছে, ঠিক আছে, কিন্তু আমি বিভক্তির সংজ্ঞায় যাচ্ছি না, অ্যাকচুয়ালি বিভক্তি জিনিসটা কী সেটা যাচ্ছি। আমি যেইভাবে বিভক্তি জিনিসটা বুঝেছি সেইভাবে বোঝার পরে আমি এটা লিখেছি। তুমি যেইভাবে বুঝবে সেইভাবে নিজের ভাষায় লিখবে, ঠিক আছে। তো সংজ্ঞা তুমি নিজে থেকে তৈরি করতে পারো, কিন্তু মানেটা যেন একই হয়, ঠিক আছে, বিভক্তির মানেটা যেন একই হয়। সো এটা হচ্ছে বিভক্তির সংজ্ঞা। যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সাথে যুক্ত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করে তাকে কী বলবো? বিভক্তি বলবো। আর দ্বিতীয় নম্বর কী জানবো? দ্বিতীয় নম্বর জানবো বিভক্তি কয় প্রকার। বিভক্তি হচ্ছে দুই প্রকার। বিভক্তি দুই প্রকার। দুই প্রকার কি কি? এক হচ্ছে শব্দ বিভক্তি, দুই হচ্ছে পরে আসবে নাহলে দুই হচ্ছে ধাতু বিভক্তি। কোনো দরকার আছে বলো? ধাতু বিভক্তি। সো এক নম্বরে আমরা কি জানলাম? এক নম্বর জানলাম শব্দ বিভক্তি, 2 নম্বর জানলাম ধাতু বিভক্তি। এবার শব্দ বিভক্তি কাকে বলবো আর ধাতু বিভক্তি কাকে বলবো? শব্দ বিভক্তি হচ্ছে শব্দের সাথে যুক্ত হবে। শব্দ বিভক্তি কি? শব্দের সাথে যুক্ত হবে, শব্দের যুক্ত হবে। আর এটা কি? ধাতুর সাথে যুক্ত হবে, ধাতুর সাথে। শব্দ বিভক্তি কার সাথে যুক্ত হবে? শব্দের সাথে। ধাতু বিভক্তি ধাতুর সাথে যুক্ত হবে। ধাতু মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি? ধাতু শব্দ মানে অনেকে তোমরা জানো, কিন্তু ধাতু মানে হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিয়ার মূল। ক্রিয়ার মূলকে আমরা ধাতু বলবো। আর এর পরের চ্যাপ্টারে আছে ধাতুরূপ, সেখানে আমরা ধাতু নিয়ে বিস্তারিত জানবো, ঠিক আছে। এই ভিডিওতে এতটুকু জেনে নাও, ধাতু মানে হচ্ছে ক্রিয়ার মূল, ঠিক আছে। তো সেই ভিডিওতে ধাতু নিয়ে জানবো, এই ভিডিওতে বেশি টাইম নষ্ট করছি না। তাহলে শব্দ বিভক্তি শব্দের সাথে যুক্ত হবে, আর ধাতু বিভক্তি ধাতুর সাথে যুক্ত হবে। জিনিসটা আরেকটু ভেঙে চলে বলি। সো বাচ্চারা দেখো, শব্দ বিভক্তি ধাতু বিভক্তি জিনিসটা একটু খুলে বলি, ভেঙে বলি যে জিনিসটা অ্যাকচুয়ালি কী। দেখো আমরা কি জানি? পদ দিয়ে বাক্য গঠন হয়। পদ কয় প্রকার? 5 প্রকার। এক হচ্ছে বিশেষ্য পদ, আর 2 হচ্ছে বিশেষণ পদ, 3 হচ্ছে সর্বনাম, আর একটা হচ্ছে অব্যয় পদ, আর একটা হচ্ছে ক্রিয়াপদ, ঠিক আছে। দেখো শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে আমরা কি বলি? শব্দ বিভক্তি। তাহলে এখানে দেখো শব্দ, অ্যাকচুয়ালি শব্দ বলতে গেলে এখানে এই 3টের কথা বলা হয়েছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। যখন বিশেষ্যের সাথে, বিশেষণের সাথে, সর্বনামের সাথে যখন বিভক্তি যুক্ত হবে তখন আমরা বলবো শব্দ বিভক্তি। যখন আমরা ক্রিয়ার সাথে বিভক্তি যুক্ত হবে সেটাকে আমরা বলবো ধাতু বিভক্তি, ঠিক আছে। আর অব্যয়ের সাথে বিভক্তিযুক্ত হয় না, এটা আমি এর আগেও বলেছি, অব্যয়ের সাথে বিভক্তিযুক্ত হয় না। সো আশা করছি তোমরা বিভক্তি কী আর বিভক্তি কয় প্রকার, শব্দ বিভক্তি জিনিসটা আর ধাতু বিভক্তি জিনিসটা বুঝতে পেরেছো। এরপর আমরা জানবো শূন্য বিভক্তি। কী জানবো? শূন্য বিভক্তি, ঠিক আছে। আমি এগুলো সব মুছে দিচ্ছি। শূন্য বিভক্তিটা দেখুন তোমরা বোঝো। দেখো শূন্য বিভক্তি 3 নম্বর কী আছে ছিল? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিটা হচ্ছে খুবই সহজ জিনিস, ঠিক আছে। এর থেকে সহজ জিনিস কিছু হয় না। যেসব বিভক্তি শব্দে যুক্ত হয়ে শব্দের কোনো রকম আকৃতির পরিবর্তন করে না, তাকে শূন্য বিভক্তি বলে।
ঠিক আছে, তাহলে যেসব বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে কোনো রকম আকৃতির পরিবর্তন করে না তাকে কি বলে, তাকে বলে শূন্য বিভক্তি। যেরকম আমি বলেছিলাম সুরঞ্জনা, সুরঞ্জনা, সুরঞ্জনার জিনিসটা তোমাদেরকে এর আগেও বুঝিয়েছি। সুরঞ্জনা, সুরঞ্জনার বইগুলি, বইগুলি এটা একসাথে অনেক ফাঁকা করে দিয়েছি, খুব ভালো। দেখো দেখো এই খুব ভালো এর সাথে কি যুক্ত হয়েছে, এর সাথে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। দেখো কোনো আকৃতির কি কোনো পরিবর্তন হয়েছে, কোনো আকৃতির পরিবর্তন হয়নি, একে আমরা কি বলবো, শূন্য বিভক্তি। ঠিক আছে, আর আকৃতির পরিবর্তন হয়, এর সাথে উচ্চারণেরও কি পরিবর্তন হয়েছে, উচ্চারণের কোনো পরিবর্তন হয় না, তাই এখানে লিখে দিতে পারি আকৃতি ও উচ্চারণ, উচ্চারণের কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো দেখো খুব আকৃতিটাও একই আছে, আর খুব উচ্চারণটা খুবই উচ্চারণ করছি, মানে কোনো উচ্চারণেরও কোনো পরিবর্তন করছি না। সো একেই আমরা কী বলবো, একে আমরা বলবো শূন্য বিভক্তি। যেসব বিভক্তি শব্দে যুক্ত হয়ে, দেখো এগুলো সব একটা শব্দ যুক্ত হয়ে কোনো রকম আকৃতি বা আকৃতিরও উচ্চারণ পরিবর্তন করে না, তাকে আমরা কী বলবো, শূন্য বিভক্তি বলবো। ঠিক আছে, বেসিক্স জিনিস 3 নম্বর। ওকে, এরপরে আমরা কী জানবো, এরপরে আমরা জানবো একবচন বিভক্তি আর বহুবচন বিভক্তি, আর ওর সাথে আমরা সর্বনাম যুক্ত করব। ওর সাথে আমরা কী যুক্ত করব, সর্বনাম যুক্ত করব। দেখো আমি এইদিকে লিখছি একবচন বিভক্তি, একবচন বিভক্তি, আর এর সাথে এইদিকে লিখছি বহুবচন বিভক্তি, বহুবচন বিভক্তি। একবচন বিভক্তি মনে রাখার খুব সহজ টেকনিক বলছি, তোমাদের বই অনেক কঠিন করে রয়েছে। দেখো সহজ টেকনিক হচ্ছে র রে, র রে এর কেতেই, কেতেই, র রে এর কেতেই। এটা হচ্ছে খুবই সহজভাবে বললাম, র রে এর কেতেই, তোমাদেরও মনে থাকবে, র রে এর কেতেই। আর এইটা কি আছে, বহুবচন বিভক্তি, রা এরা গুলি গুলো দের দিগগণ। দেখো এই কটা হচ্ছে বহুবচন বিভক্তি, একবচন বিভক্তি এইগুলো, আর বহুবচন বিভক্তি এইগুলো। ঠিক আছে, তো এই বিভক্তিগুলো এখন কি আমরা শব্দের সাথে যুক্ত করতে পারি, যেরকম এখানে আছে দেখো র আছে, রে আছে, আমি এখন গাছ আছে, গাছ আছে, গাছ একটা শব্দ, এর সাথে যখন আমি এ যুক্ত করব তখন কি হয়ে যাবে বলো, তখন হয়ে যাবে গাছে। ঠিক আছে, যখন আমি এটা যুক্ত করব এর, তখন হয়ে যাবে গাছের। বুঝতে পেরেছো, এইগুলো আমরা এইভাবে যুক্ত করতে পারি। যেমন একটা সহজ কলকাতা, কলকাতা, দেখো কলকাতা একটা শব্দ, এর সাথে যখন আমি অন্ত্যেষ্ঠ যুক্ত করব তখন কলকাতাই হয়ে যাবে। এইভাবে বিভক্তি যুক্ত করে আমরা শব্দ ব্যবহার করি, মানে বাক্যে ব্যবহৃত করি, বাক্যে ব্যবহৃত করি। ঠিক আছে, এরকম তে যুক্ত হয়, কলকাতাতে, কলকাতাতে, এইসব আমরা ব্যবহার করি, খুবই সহজ জিনিস। যখন আমরা এইগুলো যখন ইউজ করি তখন দেখো সবগুলো একবচন বোঝাচ্ছে, কলকাতাতে একবচন বোঝাচ্ছে, গাছের মানে একটা গাছের বোঝাচ্ছে। যখন আমরা এইগুলো ব্যবহার করবো তখন বহুবচন বোঝাবে। দেখো মানুষ একটা শব্দ, যখন আমরা মানুষরা করবো তখন দেখো মানুষরা মানে কি একটা মানুষ বোঝাচ্ছে, অনেক মানুষ বোঝাচ্ছে, মানে বহুবচন বিভক্তি এগুলোকে বলা হয়। তাও আবার এখানে যদি আমি এইটা যুক্ত করি, মানুষেরা, এরা যদি যুক্ত করি বহুবচন হয়ে যাচ্ছে। তারপরে এটা বলতে পারি পাখি, পাখি একটা শব্দ এসে যদি পাখিগুলি যুক্ত করি, দেখো পাখিগুলি মানে বহুবচন বোঝাচ্ছে, তাহলে পাখিগুলো করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা এইসব মানে জনগণ, জনগণ এই সমস্ত আমরা বিভক্তি যুক্ত করতে পারি। কিন্তু সবচেয়ে মজার জিনিস হচ্ছে যখন আমরা সর্বনামের সাথে বিভক্তি যুক্ত করব। কার সাথে বিভক্তি, সর্বনামের সাথে যখন বিভক্তি যুক্ত করব তখনই আমাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু অসুবিধার কোনো কারণ নেই, খুবই সহজ জিনিস। দেখো আমরা এখানে কটা সর্বনাম নিই, আমি, তুমি, সে, সে, আপনি। আমি এই চারটে নিয়ে বোঝাচ্ছি, কেন ইউটিউবে ভিডিও বানাতে গেলে সময়টা একটু মানে করে প্রবলেম করে। দেখো আমি চারটে এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, আমি আরও নিতে পারতাম, আমি চারটে নিয়ে বোঝাচ্ছি, তুমি, সে, আপনি। দেখো এই চারটে সর্বনাম, এই সর্বনামের সাথে যখন আমি বিভক্তি যুক্ত করবো তখন কি হবে, দেখো আমি এখানে র বিভক্তি নিচ্ছি আর একটা কে বিভক্তি নিচ্ছি। ঠিক আছে,
র বিভক্তি নিচ্ছি আর কে বিভক্তি নিচ্ছি, র বিভক্তি নিচ্ছি আর কে বিভক্তি নিচ্ছি, এগুলো আমি যুক্ত করব। আর এখানে দেখো, এখানে আমি রা বিভক্তি নিচ্ছি আর দের বিভক্তিটা নিচ্ছি, তখন কি হবে দেখো, আসতে চাচা নুরামিন, দেখো সবকটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি যদি যুক্ত করি কি হবে দেখো, কি হবে দেখো, রেজাল্টটা কি আছে দেখো, এখানে যাবো, আমি আছে আর র আছে, আমি আছে র আছে, আমি র যুক্ত করলে কি হয়, আমির হয়। কিন্তু আমরা কি আমির বলি, আমরা বলি আমার, আমরা কি বলি আমার, আমার, আমরা এটা বলি। তারপর আমি কে, আমরা কি কোনোদিন আমিকে বলি, আমরা বলি আমাকে, আমরা কি বলি আমাকে, আমরা কি বলি আমাকে। ঠিক আছে, দেখো এখানে যুক্ত করো, এখানে দেখো আমিরা, আমরা কি বলি আমিরা, আমরা বলি আমরা। দেখো এখানে তারপরে দেখো আমি দের, আমরা কি আমিদের বলি, আমরা বলি আমাদের। এটা হচ্ছে সর্বনামের সাথে বিভক্তি যুক্ত হচ্ছে। তারপরে দেখো, দেখো তুমির, এটা কি আছে তুমি র, তুমির, কিন্তু আমরা বলি তোমার, তোমার। দেখো তুমি কে, আমরা বলি তোমাকে, তোমাকে। দেখো তুমিরা, তুমিরা না বলি আমরা বলি তোমরা, তোমরা। দেখো তুমিদের, আমরা বলি তোমাদের। তারপরে দেখো শের, শের আমরা কি বলি, শের আমরা বলি তার। দেখো সে কে, আমরা বলি তাকে। দেখো সেরা, আমরা বলি তারা। দেখো সেদের, আমরা বলি তাদের। এখানে দেখো আপনিরা, আমরা কি আপনিরা বলি, আমরা বলি আপনারা। তারপরে বলি আপনিদের, তা বলি আপনাদের, আপনাদের। তারপর এখানেও বলি আপনির, আপনি না বলি আমরা বলি আপনার। আর এখানে বলি আপনা, আপনা কে। দেখো যখন আমরা সর্বনামের সাথে বিভক্তি যুক্ত করলাম তখন আমরা এরকম রেজাল্ট পাচ্ছি, কিন্তু যখন আমরা বিশেষ্য বিশেষণের সাথে যখন বিভক্তি যুক্ত করেছিলাম তখন কোনো কি পরিবর্তন হচ্ছিল, তখন কোনো পরিবর্তন হচ্ছিল না। কিন্তু একটা সর্বনাম আছে সেটার সাথে যদি বিভক্তি যুক্ত করি কোনো পরিবর্তন হয় না, সেই সর্বনামের নাম হচ্ছে ও। ও, ওর সাথে যখন আমরা র যুক্ত করি তখন হয় ওর, ওর সাথে যখন আমরা রা যুক্ত করি তখন হয় ওরা। দেখো কোনো কি পরিবর্তন হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। দেখো ওর সাথে যখন আমরা দের উচ্চারণ করি তখন হয় ওদের। দেখো ওর সাথে যখন আমরা কে উচ্চারণ করি, মানে কে যুক্ত করি, কে বিভক্তি, তখন হয়ে যায় ওকে। বুঝতে পেরেছো কি কোনো কি পরিবর্তন হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। সো এর ফলে আমরা বলতে পারি, এর ফলে আমরা বলতে পারি যে ওর বিভক্তির সাথে, মানে ও সর্বনামের সাথে বিভক্তি যুক্ত হলে কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমি তুমি সে আপনি এই সমস্ত সর্বনামের সাথে বিভক্তি যুক্ত হলে তাহলে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আর একটা সহজ জিনিস আছে, দ্বিতীয় বিভক্তিটা কি, দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তিটা কি দেখো, দ্বিতীয় বিভক্তি হেডিং করি, দ্বিতীয় বিভক্তিটা আরও সহজ, সব কিছুই সহজ, পৃথিবীতে কোনো কঠিন জিনিস নেই। তুমি জানো না মানে তোমার কাছে অজানা। ঠিক আছে, পৃথিবীতে কোনো কঠিন জিনিস নেই, তুমি জানো না মানে তোমার কাছে সেটা অজানা। ঠিক আছে, সো এটা মানে তোমার কাছে অজানা, কিন্তু এটা না যে ওটা কঠিন, তুমি যখন জেনে যাবে তোমার কাছে সহজ হয়ে যাবে। মানুষ এখন চাঁদে যাচ্ছে, চাঁদে যাওয়া কি কঠিন জিনিস, চাঁদে যাওয়াটা কঠিন জিনিস না, সেটা তোমার কাছে অজানা, কিন্তু যে যায় তার কাছে সহজ, মানে তার কাছে সহজ, তোমার কাছে কঠিন। ঠিক আছে, পৃথিবীতে কোনো জিনিসই কঠিন না, সেটা হচ্ছে মানুষের অজানা, তুমি যখন জেনে যাবে তোমার কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে, সো দ্বিতীয় বিভক্তিটা কী দেখো, দ্বিতীয় বিভক্তিটা হচ্ছে, আর দ্বিতীয় বিভক্তিটা হবে খুবই সহজ। দেখো এখানে দেখো মানে দুবার ধরে ব্যবহার হবে, দুবার ধরে। দেখো আমি যদি বলি বইগুলি, আমি যদি বলি বইগুলি, দেখো এখানে একটা বিভক্তি যুক্ত হয়েছে, এর সাথে সাথে মাঝে মাঝে দুটো বিভক্তিও যুক্ত হয়ে যায়, বইগুলিতে, বইগুলিতে। দেখো এখানে একটা বিভক্তি, এখানে একটা বিভক্তি, গুলি একটা বিভক্তি, তে একটা বিভক্তি। দেখো তে একটা বিভক্তি, গুলি একটা বিভক্তি, দুটো বিভক্তি যুক্ত হয়ে গেছে, এই জন্য একে বলা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। বুঝতে পেরেছো? এরকম অনেক এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো তোমাদের বই দেখতে পারো। ঠিক আছে,
তারপর একটা এক্সাম্পল আছে মানুষ গুলির। দেখো এখানে দেখো গুলির সাথে কি যুক্ত হয়েছে, র যুক্ত হয়েছে। গুলি একটা বহুবচন বিভক্তি আর র একটা একবচন বিভক্তি। এই বিভক্তিগুলো যুক্ত হয়ে কী হয়ে গেছে বলো, দ্বিতীয় বিভক্তি হয়ে গেছে। সো তোমাদেরকে মানে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে এই বিভক্তিটাকে মানে ভেঙে লেখো, এর মধ্যে কটা বিভক্তি যুক্ত করা হয়েছে, এগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। সো আশা করছি বিভক্তি জিনিসটা তোমাদের খুবই ভালো করে বুঝে গেছো, বিভক্তি জিনিসটা কি। এরপরে অনুসর্গটাও পরের ক্লাসে খুবই ভালো করে বোঝাবো, আর উপসর্গটাও খুবই ভালো করে বোঝাবো, ঠিক আছে। সো অনুসর্গ নিয়ে তোমাদের এখানে কী কী জানতে হবে? অনুসর্গ নিয়ে জানতে হবে তোমাকে এক, অনুসর্গ কাকে বলে, কী জানতে হবে? অনুসর্গ কাকে বলে এটা তোমাদেরকে জানতে হবে। দ্বিতীয় নম্বর জানতে হবে যে অনুসর্গের কাজ কী জানতে হবে, অনুসর্গের কাজ কী এটা তোমাদের জানতে হবে, অনুসর্গের কাজ কী। তৃতীয় নম্বর আমরা কি জানবো? তৃতীয় নম্বর জানবো যে অনুসর্গের যে অপর নাম কি সেটা আমরা জানবো, যে অনুসর্গের অপর নাম, অনুসর্গের অপর নাম। অপর নাম বলে ভুল হবে, যে আরও যে নামগুলো আছে সেগুলো আমরা জানবো। আরও নাম কি কি সেইগুলো যে আমরা এই ভিডিওতে জানবো। আর যে অনুসর্গের প্রকারভেদ, মানে অনুসর্গকে কটা ভাগে ভাগ করা হয় সেইগুলো আজকে আমরা জানবো। অনুসর্গের প্রকারভেদ সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর একটা অনুসর্গ আছে, যে অনুসর্গ প্রকারভেদের আরেকটা অনুসর্গ আছে যে শব্দজাত অনুসর্গ, যে শব্দজাত অনুসর্গ 5 নম্বর, শব্দজাত অনুসর্গ, শব্দজাত অনুসর্গ। শব্দজাত অনুসর্গকে নাম অনুসর্গ বলা হয়। যে শব্দজাত অনুসর্গর যে শ্রেণীবিভাগ, মানে যে তদ্ভব অনুসর্গ, তৎসম অনুসর্গ, বিদেশি অনুসর্গ, সেইগুলো কী কী সেগুলো আজকে আমরা খুবই মানে টেকনিকের সাথে মুখস্থ করব, ঠিক আছে। সো এই ভিডিওতে এই কটা জিনিস খুবই ভালো করে জানবো। আর এর আগে আমরা অনুসর্গের যে কনসেপ্টটা সেটা খুবই ভালো করে বুঝবো। এর আগের ভিডিওতে বলেছিলাম বিভক্তিতে, আর এই ভিডিওতে বলছি যে অনুসর্গ আছে না, অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে, ঠিক আছে। এর কনসেপ্টটা ভালো করে বোঝা যাক। মনে করো এটা একটা মানে খাল, এটা মানে একটা খাল, ঠিক আছে। তুমি এখান থেকে আছো, এখানে তুমি আছো, এবারে এখান থেকে তুমি এদিকে পৌঁছাবে কী করে? মাঝখানে পানি আছে, মানে জল আছে, তুমি এখান থেকে কোন দিকে কী করে পৌঁছাবে? কোনো একটা মাধ্যমে পৌঁছাবে, ঠিক আছে। সেটা যে কোনো মাধ্যম হতে পারে, তোমার কাছে যেই মাধ্যমটা তুমি পাবে সেই মাধ্যমে পৌঁছাবে। সো এটাই হচ্ছে অনুসর্গ। অনুসর্গ হচ্ছে একটা মাধ্যম, ঠিক আছে, যে একটা শব্দ থেকে আরেকটা শব্দের মধ্যে যে অন্যয় সাধন করে, মানে পারস্পরিক সম্পর্ক তৈরি করে দেয়, ঠিক আছে। আর এর আগে আমরা বিভক্তিতেও পড়েছিলাম যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের যে সম্পর্ক তৈরি করেছে বিভক্তি যুক্ত করে। কিন্তু এই যে অনুসর্গটাও কী করে না, যে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক তৈরি করে দেয়, পারস্পরিক সম্পর্ক, সেটাকে বলা হয় অন্যয় সাধন। যে তোমাদের বই অনেক জায়গায় লেখা আছে অন্যয় সাধন মানে হচ্ছে পারস্পরিকের মধ্যে সম্পর্ক করে দেয়, মানে এর সাথে ওর সম্পর্কটা করে দেয়, ঠিক আছে। আশা করছি তোমরা অনুসর্গের কনসেপ্টটা বুঝতে পেরেছো। সো অনুসর্গ যদি কাকে বলে তোমরা কি বলবে, অনুসর্গ কাকে বলে কি বলবে? আমি এইগুলো মুছে দিচ্ছি, এগুলো পারলে তোমরা খাতা লিখে নাও, এগুলো আমি মুছে দিচ্ছি। অনুসর্গ কাকে বলে তোমরা কি বলবে? সো বাচ্চারা, অনুসর্গ কাকে বলে? আর অনুসর্গকে আমরা এক ধরনের অব্যয় বলতে পারি, অব্যয়, ঠিক আছে। সো এটা বলতে পারি যে অব্যয় শব্দগুলি, যে অব্যয় শব্দগুলি কখনো এটা খ আছে, কখনো স্বাধীন পদরূপে, কখনো স্বাধীন মানে বুঝতে পারতো যে কারোর সাহায্য নেবে না, স্বাধীন পদরূপে, কখনো শব্দ বিভক্তি আগের ভিডিওতে বলেছিলাম, শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, বাক্যের
অর্থ প্রকাশে সাহায্য করে, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে অব্যয়ী শব্দগুলি কখনো স্বাধীন পদরূপে কখনো শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থকে প্রকাশ করে। এটা হচ্ছে অনুসর্গ, ঠিক আছে। আর অনুসর্গ মানে স্বাধীন, ঠিক আছে। অনুসর্গ বিভক্তির মধ্যে যুক্ত হয় না। একটা শব্দের মধ্যে যে বিভক্তি এরকম যুক্ত হয়ে যায়, অনুসর্গ যুক্ত হয় না, ঠিক আছে। আলাদাই মানে পড়ে থাকে। দুটো শব্দের মাঝখানে একটা শব্দ আর একটা শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করে মাঝে বসে, ঠিক আছে। সো এটাই হচ্ছে মানে অনুসর্গ। আর এবার আমরা কী জানবো যে অনুসর্গের কাজ। অনুসর্গের মূল কাজ হচ্ছে যে বাক্যের মধ্যে অন্যায় সাধন করে। কি করে? এটা 2 নম্বর, বাক্যের মধ্যে অন্যায় সাধন করে। অন্যায় সাধন করে, অন্যায় সাধন করে মানে বুঝতে পারতে যেত যে মানে পারস্পরিক সম্পর্ক তৈরি করে। যে অনুসর্গ কী করে? পারস্পরিক সম্পর্ক তৈরি করে। আর এছাড়াও অনুসর্গকে আমরা কয়েকটা নামে জানি, যে অনুসর্গকে আমরা পরসর্গ বলি। পরসর্গ কেন বলি? কেন এটা পরে বসে, এটা শব্দের পরে বসে। আর ইংলিশে পোস্ট পজিশন বলা হয়, পোস্ট পজিশন। ইংলিশে এটা ব্র্যাকেটের মধ্যে লিখছি, পোস্ট পজিশন। পোস্ট পজিশনও বলা হয়, পোস্ট পজিশনকেই পরসর্গ বলা হয়। এরপর এটাকে কর্মপ্রবচনও বলা হয়, কর্মপ্রবচনীয়। আর একটা হচ্ছে সম্বন্ধীয় বলা হয়, সম্বন্ধীয় বলা হয়, ঠিক আছে। সো আমরা 3 জিনিস জেনে গেলাম যে অনুসর্গ কাকে বলে, যে অনুসর্গ কাজ কী, আর অনুসর্গকে আমরা কী কী নামে আমরা জানি, ঠিক আছে। এরপর আমরা কী জানবো, যে অনুসর্গের যে প্রকারভেদ সেটা আমরা জানবো। এটা তোমরা খাতায় লিখে নাও। সো বাচ্চারা, এরপর আমরা কী জানবো? এরপরে জানবো আমরা অনুসর্গের প্রকারভেদ। অনুসর্গের প্রকারভেদ। অনুসর্গের প্রকারভেদ আমরা কী জানবো? যে অনুসর্গকে অ্যাকচুয়ালি কটি ভাগে ভাগ করা হয়, মানে অনুসর্গের রূপ কী কী। প্রকারভেদ 1 নম্বর রূপ হচ্ছে শব্দজাত অনুসর্গ। শব্দজাত অনুসর্গ। আর একটা হচ্ছে ধাতুজাত অনুসর্গ। ধাতুজাত অনুসর্গ। দেখো, এই ভিডিওতে আমরা শব্দজাত অনুসর্গ কোনগুলো হয় সেগুলো জানবো। আর ধাতুজাত অনুসর্গটা অ্যাকচুয়ালি যে মানে যে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে তোমাদেরকে আমি এর আগেও বলেছি, তাও বলে দিই, যে যেরকম সে খেলে, সে খেলে দেখো কোনো সম্পূর্ণ বোঝাচ্ছে না। সে খেলে কিছু তো করতে যাবে। সে খেলে পড়তে বসবে। দেখো এখানে যে বসবে, যে দেখো সম্পূর্ণ বসিয়ে দিয়েছে, যে সে খেলে পড়তে বসবে, কিন্তু এটা একটা ক্রিয়া আর এটা একটা ক্রিয়া। এটা সম্পূর্ণ বোঝায়নি, এটা অসমাপিকা ক্রিয়া। এটা সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যে অসমাপিকাকেই হচ্ছে ধাতুজাত অনুসর্গই বলা হয়। যে অসমাপিকা ক্রিয়াকেই ধাতুজাত অনুসর্গ বলা হয়, ঠিক আছে। সো এর পরের ক্লাসে আমরা যে ধাতুজাত অনুসর্গ আছে সেগুলো মানে ধাতু রূপের যে চ্যাপ্টার আছে সেখানে আমরা ওখানে জানবো। এখানে আমরা শব্দজাত অনুসর্গকে আমরা জানবো, শব্দজাত অনুসর্গ। তো শব্দজাত অনুসর্গকে অ্যাকচুয়ালি যে মানে উৎপত্তি অনুযায়ী 3টে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে শব্দজাত অনুসর্গ, এখানে হেডিং করো, শব্দজাত অনুসর্গ। 1 নম্বর কী বলো তো? 1 নম্বর হচ্ছে যে তৎসম মানে যে সংস্কৃত ভাষা থেকে মানে তৎসম অনুসর্গ, এখানে সংস্কৃত অনুসর্গ বলা হয়, সংস্কৃত অনুসর্গ একে বলা হয়। আর তদ্ভব অনুসর্গকে দেশি অনুসর্গও বলা হয়, দেশি। আর তারপরে হচ্ছে বিদেশি অনুসর্গ, বিদেশি অনুসর্গ। এই যে শব্দজাত অনুসর্গকে আমরা এই তিনটে ভাগে ভাগ করি। এক হচ্ছে তৎসম অনুসর্গ, 2 হচ্ছে তদ্ভব অনুসর্গ, আর 4 হচ্ছে বিদেশি অনুসর্গ। সো এখন এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কোন অনুসর্গকে আমরা তদ্ভব বলবো, কোন অনুসর্গকে আমরা বিদেশি অনুসর্গ বলবো, আর কোন অনুসর্গকে আমরা তৎসম অনুসর্গ বলবো।
সো এইটা অ্যাকচুয়ালি কী বলো তো, এটা কোনো ট্রিক নেই, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। সো মুখস্থ কীভাবে করবো, মুখস্থ করার কী ট্রিক আছে সেই ট্রিকটা আমি তোমাদেরকে বলে দেবো যে এগুলো আমরা কীভাবে মুখস্থ করবো। দেখো, সবচেয়ে যেটা কম অনুসর্গ যেটা আছে সেটা হচ্ছে বিদেশি অনুসর্গ। সেই বিদেশি অনুসর্গটা প্রথমে আমরা জানবো, যেরকম একটা আছে বরাবর, বরাবর বনাম, বরাবর বনাম, তারপরে হয় বরাবর বনাম, বাদে, বাবদ, বদলে, বদলে, আর একটা হচ্ছে দরুন, দরুন। এই দেখো কটা আছে, ছটা। এই ছটা হচ্ছে বিদেশি অনুসর্গ, ঠিক আছে, ছটা হচ্ছে বিদেশি অনুসর্গ। যে কোনো বই তুমি এই ছটাই দেখতে পাবে বিদেশি অনুসর্গ। সো এবারে তোমাদেরকে হয়তো পরীক্ষা দিয়ে দেবে যে এই অনুসর্গকে নিয়ে তোমরা একটা এক্সাম্পল দেখাও বা কোনো বাক্য রচনা করো, কোনো দৃষ্টান্ত দেখাও, তাহলে সেগুলো তোমাদের বইয়ে অনেক এক্সাম্পল আছে, সেগুলো তোমরা দেখতে পারো। যেরকম বনাম, যেরকম ভারত বনাম পাকিস্তানের খেলা হবে কালকের, ঠিক আছে, এরকম যে কোনো ইচ্ছা মতো তোমরা করতে পারো, দৃষ্টান্ত দিতে পারো। সেটা তুমি নিজের মাইন্ড থেকে তুমি বার করে এইসব মানে এইসব নিয়ে তোমরা যেই বাক্য রচনা ছোটোবেলায় শিখেছিলে সেগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। সো এই হচ্ছে, এই ছটা হচ্ছে বিদেশি অনুসর্গ। এবার তদ্ভব অনুসর্গ কোনগুলো দেখো, মনে রাখার ট্রিক বলছি, দেখো একটা শর্টকাট ট্রিক বলবো, ঠিক আছে। সো দেখো তদ্ভব অনুসর্গ কোনগুলো বলো, দেখো বই, শুদ্ধ, আসে, পাশে, তোড়ে, ছাড়া, বিনা, পানে, বই শুদ্ধ, আশেপাশে, তোড়ে ছাড়া, বিনা পানে, সাথে, সঙ্গে, সামনে, সামনে, ভিতর, আর একটা কি আছে, আর একটা আছে আগে। বই শুদ্ধ, আশেপাশে, তোড়ে ছাড়া, বিনা পানে, সাথে, সঙ্গে, সামনে, ভেতর, আশেপাশে লিখেছি কি, আশেপাশেও হয়, হ্যাঁ আশেপাশে লেখা আছে। সো এই কটা হচ্ছে তদ্ভব অনুসর্গ, এই কটা হচ্ছে কি তদ্ভব অনুসর্গ। আর একটা হয় যে মাঝে কাছে লেখা হয়, মাঝে কাছে, মাঝে কাছে। দেখো কীভাবে মুখস্থ করবে, দেখো দেখো দুটো দুটো করে নিয়ে তোমরা মুখস্থ করবে। দেখো দেখো বই শুদ্ধ, বই শুদ্ধ, যখন বই বলবো তখন শুদ্ধ যেন চলে আসে, বই শুদ্ধ। যখন আমি আসে বলবো তখন যেন পাশেও যেন তোমার মুখে চলে আসে, আসে পাশে। যখন তোড়ে ছাড়া, তোড়ে ছাড়া বাঁচবো না, মানে তোড়ে ছাড়া, তোড়ে ছাড়া, বিনা পানে, বিনা পানে, তোড়ে ছাড়া, বিনা পানে। দেখো এগুলো দেখো সহজে মানে চলে আসছে। দেখো সাথে, সঙ্গে, দুটো দুটো করে নিয়ে মুখস্থ করবে। দেখো সামনে, ভেতর, সামনে, ভেতর, আর মাঝে কাছে, মাঝে কাছে, আর একটা কি আছে আগে। এই কটাকে বলা হচ্ছে তদ্ভব অনুসর্গ, ঠিক আছে। এবারে যে কোনো অনুসর্গ নিয়ে তুমি মানে দৃষ্টান্ত দিতে পারো বা এক্সাম্পল দিতে পারো, সেগুলো তুমি নিজের ইচ্ছা মতো বানাতে পারো, ঠিক আছে। সো এইগুলো নিয়ে যাচ্ছি না। তারপরে কি আছে তৎসম অনুসর্গ। তৎসম অনুসর্গ হচ্ছে বাকি যা অনুসর্গ আছে এইগুলো ছাড়া, মানে তদ্ভব অনুসর্গ আর বিদেশি অনুসর্গ এইগুলো ছাড়া বাকি যা অনুসর্গ আছে সেগুলো হচ্ছে সব তৎসমের মধ্যে পড়বে। সো আমরা কি করব, আমরা কি সমস্ত অনুসর্গ মুখস্থ করব না, আমরা যেগুলো মুখস্থ হবে, যেগুলো তদ্ভব অনুসর্গ, যেগুলো বিদেশি অনুসর্গ সেইগুলো মুখস্থ করব, তারপরে বাকি সব এর মধ্যে ফেলে দেবো, বুঝতে পেরেছো। তো আমরা এটা মুখস্থ করার দরকার নেই, একে বলা হচ্ছে ফাঁকিবাজি টেকনিক। মানে ফাঁকিবাজি টেকনিক মানে কি, যেগুলো কঠিন সেটাকে বাদ রেখে এইগুলো মুখস্থ করে নেবো, এইটা মুখস্থ করার দরকার নেই, বাকি সব এর মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। যদি তোমাকে বলা হয় জন্য, জন্য কি উপসর্গ, সরি কি অনুসর্গ, জন্য হচ্ছে তৎসম অনুসর্গ। প্রথমে এই কটার মধ্যে দেখে নেবে, এই কটার মধ্যে নেই মানে মাইন্ডের মধ্যে দেখবে, তাহলে জন্য হচ্ছে তৎসম উপসর্গ, ঠিক আছে। যেরকম ন্যায়, ন্যায়, ন্যায় কোন উপসর্গ, সরি উপসর্গ বল দিচ্ছি, অনুসর্গ হবে। ন্যায় কোন অনুসর্গ, তৎসম অনুসর্গ। এরকম যে তোমাদের বইয়ে আরও যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো দেখবে, আশা করছি তুমি বুঝতে পেরে যাবে। সো অনুসর্গ নিয়ে আমাদের এতটুকুনি জানার আছে। উপসর্গের প্রথমে কনসেপ্টটা বুঝবো, যে ধারণা উপসর্গ অ্যাকচুয়ালি কী। সো উপসর্গ হচ্ছে কিছু বর্ণ বা কিছু বর্ণগুচ্ছ যেগুলো শব্দের আগে বসে, শব্দের আগে বসে। বিভক্তি যখন শিখেছিলাম তখন বিভক্তি হয়েছিল শব্দের শেষে বসেছিল,
শব্দের শেষে বসেছিল, কিন্তু উপসর্গটা শব্দের আগে বসে, শব্দের আগে যুক্ত হয়, শব্দের আগে যুক্ত হয়। যেরকম আমি এখানে একটা এক্সাম্পল বোঝাচ্ছি, দেখো এখানে আমি 4টে শব্দ লিখেছি, শব্দ এখানে দেখো আমি যুক্ত করছি, এর সাথে আমি অযুক্ত করছি, অযুক্ত করছি, অবেলা, আর এর সাথে আমি অনা যুক্ত করছি, অনা, আর এর সাথে আমি কু যুক্ত করছি, কু, আর এর সাথে আমি যুক্ত করছি রাম। দেখো দেখো এই অ, অনা, কু, রাম, এই 4টে হচ্ছে উপসর্গ। কিছু বর্ণ বা বর্ণগুচ্ছ বলেছিলাম না, এই উপসর্গগুলো দেখো এই শব্দের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে। দেখো দেখো এখানে হয়ে গেল অবেলা, কি হয়ে গেল, অবেলা হয়ে গেল না? দেখো বেলা একটা শব্দ ছিল, আর একটা নতুন শব্দ পেয়ে গেলাম শুধু উপসর্গটা যুক্ত করে। তারপরে দেখো অনাবৃষ্টি, দেখো অনাবৃষ্টি, এটা একটা নতুন শব্দ, শুধু উপসর্গ যুক্ত করে নতুন শব্দ পেয়ে গেছি। তারপরে কুনজর, কুনজর মানে বুঝতে পারতেছো তো, মানে খারাপ নজর। তারপরে রাম ছাগল, রাম ছাগল। দেখো এই উপসর্গ, এই শব্দের সাথে আমরা উপসর্গ যুক্ত করে কিছু আমরা নতুন শব্দ পেয়েছি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি উপসর্গের যে ধারণা, যে উপসর্গের হচ্ছে মূল বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য বলেছিলাম না, মূল বৈশিষ্ট্য উপসর্গ শব্দের আগে বসে, আর আগে বসে নতুন শব্দ গঠন করে। ঠিক আছে, এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য আছে, এখানে গিয়ে আমরা জানতে পারবো। সো এটা হচ্ছে কনসেপ্ট। সো উপসর্গ কাকে বলে এরপর আমরা জানবো। ঠিক আছে, তো বাচ্চারা তোমরা বোর্ডের দিকে দেখো কি লিখেছি, যে উপসর্গ কাকে বলে লিখেছি, যে উপসর্গের অপর নাম, আর যে উপসর্গের বৈশিষ্ট্য কিছুটা লিখেছি, এখনও লেখা বাকি আছে। দেখো উপসর্গ কাকে বলে, আগে তো তোমাদের ধারণাটা দিয়ে দিয়েছি উপসর্গ কাকে বলে, ঠিক আছে, কিন্তু সংজ্ঞায় কি লিখেছে দেখো, যে শব্দের আগে যেসব বর্ণগুলো, মানে বর্ণ মানে বুঝতে পারতো তো, বর্ণগুলো, শব্দের আগে যেসব বর্ণগুলো বা গুচ্ছগুলো যুক্ত হয়ে শব্দটির আংশিক বা সম্পূর্ণভাবে বদলে দেয়। ঠিক আছে, যেরকম তো দেখালাম, যেরকম নজর ছিল, নজর থেকে আমি কি করে দিলাম, কুনজর করে দিলাম। দেখো শব্দের আগে যুক্ত হয়েছে, শব্দের আগে একটা বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়েছে, শব্দটির দেখো অর্থকে দেখো আংশিক না, এটা সম্পূর্ণভাবেই মানে পরিবর্তন করে দিয়েছে, বদলে দিয়েছে, একে কি বলে, উপসর্গ বলে। মাঝে মাঝে আংশিকও হয়ে যেতে পারে বা সম্পূর্ণ অর্থকে পরিবর্তন করে দিতে পারে বা বদলে দিতে পারে, একে আমরা কি বলবো, একে আমরা উপসর্গ বলবো। আর উপসর্গর অপর নাম কি, উপসর্গর অপর নামকে বলা হচ্ছে আদ্য প্রত্যয়, আদ্য প্রত্যয়। কেন, কারণটা হচ্ছে উপসর্গ কি হয়, পদের আদিতে বসে। আদি মানে কি, আদি মানে আগে বসে। দেখো আদি মানে কি, শুরুতে, আদি, আদি পুরুষ মানে যে যারা সবচেয়ে প্রথমে এসছে, যে পুরুষগুলো যে প্রথমে এসছে। আর আদি প্রত্যয় মানে কি, প্রত্যয় মানে তো তোমরা অনেকেই জানো, যে বসে প্রত্যয়ের ভূমিকা পালন করে, তাই একে কি বলে, আদি প্রত্যয়। তাহলে প্রত্যয়ের ভূমিকা পালন করছে আর আগে বসে, তাই একে কি বলা হচ্ছে, আদি প্রত্যয়। বুঝতে পেরেছো? আর প্রিফিক্স বলা হয়, এটা তো মানে খুবই সহজ, যে উপসর্গকে ইংরেজিতে প্রিফিক্স বলা হয়, প্রিফিক্স। ঠিক আছে, আর উপসর্গের বৈশিষ্ট্য কি, উপসর্গের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এটা একটা খুব সুন্দর বৈশিষ্ট্য লিখেছি, উপসর্গ শব্দের পূর্বে মানে আগে, পূর্বে মানে আগে, পূর্বে বসে শব্দের অর্থকে, শব্দের অর্থকে কী করে, বৈচিত্র্য দান করে, মানে শব্দের অর্থকে মানে বিভিন্ন বৈচিত্র্যে দান করে। ঠিক আছে, আর শব্দের বিপরীতার্থক শব্দ তৈরি করে, মানে এক একটা মানে উপসর্গ আছে, সেই উপসর্গগুলো যখন শব্দের সাথে যুক্ত হয় তখন বিপরীত শব্দও বোঝায়, বিপরীত শব্দ বোঝায়। এছাড়াও আমি এটা মুছে দিচ্ছি, ধরো 1 মিনিট। এছাড়াও শব্দের অর্থকে বিপরীত শব্দ তৈরি তো করে, এছাড়াও শব্দের অর্থকে সংকুচিত করে, মানে কম করে দেয়, সংকুচিত করে, সংকুচিত করে, সংকুচিত করে, সংকুচিত করে। আর চতুর্থ নম্বর কি, যে শব্দের অর্থকে ব্যাপকতা দান করে, মানে বা ব্যাপ্তি ঘটায়, শব্দের অর্থকে ব্যাপকতা দান করে, ব্যাপকতা বা ব্যাপকতা দান করে।
বা ব্যাপ্তি ঘটায়, ব্যাপকতা দান করে। ব্যাপকতা মানে বুঝতে পারতেছো, যে মানে বিশাল করে দেয়, যেরকম সাগরের আগে তুমি যদি মহা করে যুক্ত করে দাও, মহা, দেখো সাগর ছিল, তুমি যখন এই মহা উপসর্গটা যুক্ত করলে তখন এর অর্থটাকে কি ব্যাপকতা করে দিল, মানে বাড়িয়ে দিল। সো এই সাধারণত মোটামুটি উপসর্গের বৈশিষ্ট্য চারটে আমি এখানে উপসর্গ বৈশিষ্ট্য লিখেছি। যে বৈচিত্র্য করে দেয়, উপসর্গ শব্দের আগে বসে বিপরীত শব্দ তৈরি করে দেয়, যে সংকুচিত করে দেয় অর্থকে, আর ব্যাপকতা দান করে। এই মোটামুটি চারটে বৈশিষ্ট্য আছে। আর এখন আমরা উপসর্গের প্রকারভেদটা জানবো, ঠিক আছে? উপসর্গের প্রকারভেদ, উপসর্গের প্রকারভেদ দেখো, উপসর্গকে অ্যাকচুয়ালি মানে তিনটে ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে দেশি উপসর্গ, দু নম্বর হচ্ছে সংস্কৃত উপসর্গ, তিন নম্বর হচ্ছে বিদেশি উপসর্গ। দেখো এবার দেশি উপসর্গ কোনগুলো, আর সংস্কৃত উপসর্গ কোনগুলো, আর বিদেশি উপসর্গ কোনগুলো। দেশি উপসর্গগুলো তোমাদেরকে এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমি প্রথমে মানে বোর্ডে লিখে দিই, তারপরে তোমাদেরকে মানে বলে দেবো কীভাবে তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? সো দেখো, অজ অনা, আরো আনো, আবো কুনি না, স্বভারপাতি রামগণ্ড হা, কুনি না স্বভারপাতি রামগণ্ড হা। দেখো এখানে আমি এই নি আর এই এই দুটো আমি স্টার দিচ্ছি, ঠিক আছে? তারপর সংস্কৃত উপসর্গ কী কী আছে? সংস্কৃত উপসর্গ আছে দেখো, এখানে আমি আয়ের স্টার মারছি, আর এখানে আমি নিয়ে স্টার মারছি। কেন বলো তো? দেখো যে আর নি এই দুটো হচ্ছে এখানেও আছে, এখানেও আছে, দেখতে পাচ্ছ? আর দেশি উপসর্গ এগুলো মুখস্থ করার ট্রিক আমি বলে দেবো। আর দেশি উপসর্গটা দেখে দিই, বিদেশি উপসর্গটা। মানে বিদেশি উপসর্গ 4 ধরনের হয়, ঠিক আছে? এক হচ্ছে ফার্সি, আর তোমাদের বইয়ে আমি দেখেছি হিন্দি ভাষার উপসর্গটা নেই, ঠিক আছে? সো হিন্দি ভাষার উপসর্গ কোনটা? হিন্দি ভাষার উপসর্গ অ্যাকচুয়ালি হর, যেটা তোমাদের বইয়ে এই ফার্সি ভাষার উপসর্গ বলা আছে, কিন্তু এই হরটা হচ্ছে হিন্দি ভাষার উপসর্গ, হিন্দি উপসর্গ। তাহলে ইংরেজির উপসর্গ হচ্ছে ফুল, হেড, হাফ, ঠিক আছে? আর আরবি ভাষার উপসর্গ হচ্ছে গড়, আম, খাসলা, গড় আম খাসলা। দেখো ফার্সি ভাষার উপসর্গ মনে রাখার একটা ট্রিক বলে দিচ্ছে। দেখো এখানে ববে ফি গোস, ববে ফি খোস, দরকার না। আর একটা আছে, আর দুটো উপসর্গ এখানে লিখে দিচ্ছি, যে ফার্সি ভাষার উপসর্গ উপরে লিখে দিচ্ছি, যে বদনিম।
সো এই কটা হচ্ছে মানে উপসর্গ, যেটা তোমাদেরকে কি মুখস্থ করতে হবে, ঠিক আছে। সো মুখস্থ ছাড়া এটা কোনো উপায় নেই যে উপসর্গ হচ্ছে আমাদেরকে মুখস্থ করতে হবে। দেখো এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে আর ওর কনসেপ্ট আমাকে জানতে হবে, আর এমন কিছু জিনিস আছে সেগুলো আমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। মুখস্থ ছাড়া এগুলো উপায় নেই। উপসর্গ মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থটা খুব কঠিন না, খুবই সহজ আছে। দেখো তোমরা অনেকজন আছে না, অনেকজন অনেক রকম মানে কবিতা তৈরি করে এটা মুখস্থ করার জন্য, কিন্তু কবিতা তৈরি করা মনে হচ্ছে মানে বোকামো করা, আর জিনিসটা কঠিন করে দেওয়া। দেখো কঠিন করার না, খুবই সহজ জিনিস। দেখো তোমরা তিনটে করে মুখস্থ করে দেখো। অ অজ অনা, দেখো অ অজ অনা, তারপরে আ আরো আনো আবো, এখানে দেখো অ অজ অনা, এখানে চারটে নাও, অ অজ অনা আ আরো আনো আবো, এখানে চারটে নিয়ে মুখস্থ করো। অ অজ অনা আ আরো আনো আবো, মুখস্থ করতেই হবে, ঠিক আছে। তারপরে দেখো কুনিনা, কুনিনা, তারপরে দেখো সভারপাতি, এখানে তিনটে নিয়ে মুখস্থ করো। রামগণ্ড হা, শুধু একটা জায়গায় আছে চারটে নিয়ে মুখস্থ করো, আর বাদ বাকি তো তিনটে করে নিয়ে মুখস্থ করো, হয়ে যাবে। দেখো অ অজ অনা আ আরো আনো আবো, কুনিনা, সভারপাতি, রামগণ্ডহা, তিনটে করে নিয়ে মুখস্থ করা হয়ে যাবে, ঠিক আছে। এখানেও একই জিনিস। দেখো প পড়া অপ, সমনি অব, তিনটে করে মুখস্থ করো। প পড়া অপ, সমনি অব। অনুনির দুর্বি, এখানে চারটে আসছে। অনুনির দুর্বি, এখানে চারটে, মানে আমাদের গলার সাউন্ডটা আসছে, মানে থেমে যাচ্ছে। অনুনুর দুর্বি মানে সহজ হচ্ছে পড়তে। তারপরে অধিসু উত, অধিসু উত, তারপরে পরিপতি অভি, পরিপতি অভি, অপি অতি অপ আ, অপি অতি অপ আ। দেখো এইভাবে মুখস্থ করো, দেখবে খুব সহজেই হয়ে যাবে। তারপরে বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ দেখো এক হচ্ছে ফার্সি, আরবি, ইংরাজি, হিন্দি। আর হিন্দি তো মুখস্থ হয়ে যাবে হর, আর ইংরাজিটা একটু মুখস্থ করতে হবে, যে ফুল হেড হাফ, ফুল হেড হাফ, ফুল হেড হাফ, এটা তো খুব সহজে হয়ে যাবে। দেখো আরবি ভাষা, আরবি ভাষা দেখো আম খাস লা, খাস না কে লা বলছে, আম খাস লা, কিন্তু এখানে গড় আম খাসলা, গড় আম খাসনা বা গড় আম খাসলা হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। দেখো এটা মুখস্থ করার ট্রিক দেখো। দেখো এই বদ নিমটা এটা আলাদা করে মনে রাখতে হবে, বদ নিমটা, কিন্তু এটা একটা ছন্দের মধ্যে চলে আসে। দেখো ববে একটা মেয়ে, ববে, ববে একটা মেয়ে, ফি মানে কি ফ্রি, ফ্রি, ববে একটা মেয়ে, ববে ফ্রি মানে বুঝতে পারছো যে ফ্রি, 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 যে ফ্রিতে কোনো জিনিস যায় না, ববের ফ্রি, খোসকে বলে গোশ, যে মাংস খাই গোশ, ববের ফ্রি গোশ দরকার নেইকে না করে দাও, ববের ফ্রি গোশ দরকার না, ববের ফ্রি গোশ দরকার না, ববের ফ্রি গোশ দরকার না, ঠিক আছে। তারপরে এই বদনিমটা আলাদা করে মনে থেকে যায়। এখানে শুধু গোশ যেটা বলছো সেটা খোস করে দাও, খোস, বুঝতে পারলে? তো ববের ফ্রি খোঁজ দরকার না, মানে গোশ দরকার না, খোঁজ। সো এইভাবে খুবই সহজে মুখস্থ হয়ে যায় উপসর্গের প্রকারভেদ। আর এবার এই সব উপসর্গ নিয়ে আমরা শব্দ গঠন করব, আর সেই শব্দের অর্থটা সেটা কি আমরা জানার চেষ্টা করব। আর এই মানে এই যে লাস্টের যে টপিকটা আছে এটা আমি পিডিএফে পড়াবো, ঠিক আছে। পিডিএফে পড়াতে মানে সুবিধা হবে আমার। সো বাচ্চারা, আমি তোমাদেরকে বলেছিলাম যে বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ আর বিদেশি উপসর্গ, এই উপসর্গগুলো তোমাকে মুখস্থ করতে হবে। আর এই উপসর্গের সাহায্যে কীভাবে যে শব্দের গঠন হচ্ছে আর এই শব্দের যে অর্থগত ভাব কেমন, সেগুলো তোমাদের এখন আস্তে 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 জানতে হবে, ঠিক আছে। সো একটা দুটো আমি তোমাদেরকে বোঝাই, ঠিক আছে। দেখো কি প্রথমটা আমি দেখছি অ উপসর্গ। অ উপসর্গ দেখো এই অ এর সাথে নর যুক্ত হয়েছে, দেখো অ এর সাথে নর যুক্ত হয়েছে, তার অ এর সাথে মিল যুক্ত হয়েছে, অকেজে যুক্ত হয়েছে, মানে কেজে যুক্ত হয়েছে অ এর সাথে। দেখো এইগুলো অ এর সাথে এই শব্দগুলো যুক্ত হয়ে কী হয়েছে, একটা নতুন শব্দ তৈরি হয়েছে। আর সেই শব্দের অর্থগত ভাব কেমন, নাসূচক বা খারাপ। তারপরে দেখো অজ, অজ থেকে কী হয়েছে, অজ পাড়া গাঁ, অজ মূর্খ, ঠিক আছে। এই সমস্ত শব্দ কী তৈরি হয়েছে, অজ থেকে তৈরি হয়েছে। আর অজের অর্থের ভাব কি, নিতান্ত, নিতান্ত মানে অ্যাকচুয়ালি খারাপ, যে মূর্খ, মূর্খকে বলেছে অজ মূর্খ, মানে মূর্খকে অজ বলছে, অজ মূর্খ মানে আরও মানে খারাপ, ঠিক আছে। যেটা পাড়া গাঁ, যে লোক না পাড়া গাঁ, যে মানে গ্রামকেই বলা হচ্ছে যে পাড়া গাঁ, পাড়া গাঁয়ের ছেলে, তো ওই পাড়া গাঁকে বলছে অজ পাড়া গাঁ, মানে খারাপ নিন্দাই করছে। নিতান্ত মানে অ্যাকচুয়ালি খারাপই বলা হয়। সো তারপরে দেখো অনা, অনা মানে কি, অনা থেকে হচ্ছে দেখো অনাহার, অনাবৃষ্টি, অনাচার, অনাসৃষ্টি, অনামুখ, এই সমস্ত শব্দ তৈরি হচ্ছে অনা থেকে। আর এর অর্থ কী হচ্ছে, এর অর্থ তৈরি হচ্ছে নাসূচক
বা মন্দতা মানে খারাপই বলা হচ্ছে, যে অনাবৃষ্টি মানে কি খারাপই জিনিস বলা হচ্ছে, অর্থের ভাবটা খারাপই আসছে, মানে মন্দ করছে। তারপরে দেখো আ থেকে কি আসছে দেখো, আ থেকে আসছে আছলা, তারপরে আসছে আচমকা, আগাছা, আঘাটা, আকাল, এই সমস্ত ইত্যাদি, মানে আ থেকে শব্দের গঠন তৈরি হচ্ছে আ উপসর্গ দিয়ে। আর এর অর্থ কি আসছে, এর অর্থ আসছে নাসূচক, নাসূচক আর অপকর্ষতা। অপকর্ষতা মানে হচ্ছে, মানে যদি মানে সহজ ভাষায় বলতে চাও, অপকর্ষতা মানে হচ্ছে অবনতি, অবনতি বা নিকৃষ্ট এই ধরনের মানে হয় অপকর্ষতা মানে। তারপরে দেখো আর উপসর্গ থেকে তৈরি হচ্ছে আর, আর চোখ, আর মোড়া, আর মোড়া, আর চোখকে তাকানো হবে না, আর মোড়া মানে অ্যাকচুয়ালি বাঁকা অর্থ বোঝায়, বাঁকা অর্থ, বাঁকা বা অর্ধেক অর্থও বোঝায়, ঠিক আছে। সো তারপরে দেখো তারপরে দেখো এখানে কি আছে, এখানে আছে আন উপসর্গ, আন, আন থেকে কি হচ্ছে আনকোড়া, আনমোনা, আঞ্চনা, এটা মানে অর্থ কি নাসূচক বা বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত শব্দের অর্থ তোমাদের বুঝতে তো অসুবিধা হতে পারে। বিক্ষিপ্ত শব্দের অর্থ হচ্ছে মানে অস্থির, অস্থির বা অশান্ত জিনিস, বিক্ষিপ্ত যেটা মানে সবসময় স্থির না, অস্থির জাতীয় জিনিস। তারপরে দেখো তারপর আছে আব, আব উপসর্গ হচ্ছে আবছায়া, আবডাল মানে অস্পষ্টতা বোঝায়, যেগুলো আবছায়া, আবছায়া মানে অস্পষ্টতা জন্য জিনিস, এটা মানে তুমি বুঝতে পারতেছো। কু থেকে কি হচ্ছে, কু থেকে হচ্ছে কুকথা, কুকাজ, কুনজর, কুলক্ষণ, কুডাক ইত্যাদি, এটা মানে খারাপ অর্থ বোঝাচ্ছে। তারপরে নিটা তোমরা দেখে নেবে, সঙ্গেটা, শটা এটা তোমরা বুঝতে পেরে যাবে, দেখবে বুঝতে পেরে যাবে। তারপরে দেখো তারপরে যেটা ইম্পর্টেন্ট আছে, যেরকম পাতি, পাতি, পাতি মানে কি, পাতি থেকে আসে দেখো পাতি হাঁস, পাতি কাক, পাতি লেবু, পাতি পুকুর, এগুলো মানে কি ছোট অর্থ বোঝাচ্ছে, ছোট অর্থ। যেমন রাম থেকে রামদা, রাম ছাগল, এগুলো হচ্ছে বড় অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে। এগুলো তোমরা এক একটা করে দেখে নেবে। তারপরে দেখো কি আছে, তারপরে দেখো এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ, দেখো সংস্কৃত উপসর্গ। আর এই উপসর্গর কিছু অর্থ তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু আমি তোমাদের চেষ্টা করব অনেক সহজ করে দেওয়ার, সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তারপরে দেখো এই পড়া উপসর্গ, এগুলো তো তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করার ট্রিক আমি তোমাদেরকে বলে দিয়েছি, যে তিনটে করে নিয়ে মুখস্থ করবে, ঠিক আছে। সো দেখো এই উপসর্গ থেকে হচ্ছে দেখো প্রকোষ্ঠ, প্রজ্ঞা, প্রশংসা, প্রগতি, প্রবল, এগুলো হচ্ছে। আর এর অর্থের ভাব হচ্ছে দেখো উৎকর্ষ আর আধিক্য। উৎকর্ষ আর আধিক্য মানে হচ্ছে দেখো উন্নতি করছে, উৎকর্ষ আধিক্য মানে উন্নতি, উন্নতি বা শ্রেষ্ঠতা বা বৃদ্ধি এই ধরনের মানে হয়। যে সহজ ভাষা যদি বলতে চাও তাহলে ওই মানে উন্নতি, বৃদ্ধি এই মানেগুলো আসে। তারপরে দেখো পড়া থেকে পরাজয়, পরাভাব, এই সমস্ত মানে আসছে। এই সমস্ত মানের মানে কি আসছে, অর্থের ভাব কি আসছে, অর্থের ভাব আসছে বিপরীত, বিপরীতকে বলা হচ্ছে বৈপরীত্য বা আতিশয্য, আতিশয্য, আতিশয্য মানে হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ততা, আতিশয্য মানে, বুঝতে পারতেছো। তারপরে দেখো অপ থেকে কি হচ্ছে অপমান, অপকৃষ্ট, অপলাভ, অপচয়, এই ধরনের শব্দের গঠন তৈরি হচ্ছে। এটা মানেও কি বিপরীত বলছে। আর নিন্দা, নিন্দা মানে তো খারাপ, তোমরা এটা জানো। তারপরে সংযোগ, থেকে সংযোগ, সংবাদ, এ ধরনের আসছে। এটা মানে কি সন্নিবেশ, সন্নিবেশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি বিন্যাস করছে, বিন্যাস, সন্নিবেশ সম্পর্ক মানে অ্যাকচুয়ালি বিন্যাস করছে, বিন্যাস বা সংস্পতানও বলা হয়, যে সহজ ভাষায় বোঝায়, মানে যদি মানে সন্নিবেশে সহজ ভাষায় যদি বলতে পারো ওকে, তাহলে বিন্যাস বলায়, বিন্যাস। তারপরে দেখো এখানে কি নি থেকে কি হচ্ছে নিবিষ্ট, নিনাদ, এই ধরনের উপসর্গ মানে শব্দের গঠন তৈরি হচ্ছে। এটা মানে কি আতিশয্য আর নিন্দা। দেখো আতিশয্য এর আগেও ছিল, আর নিন্দা মানে তো খারাপ, এটা তোমরা জানো। তারপরে দেখো তোমরা তারপরে দেখো এই তারপরে অনু, এইগুলো তোমরা দেখে নেবে, এগুলো সহজ আছে। তারপরে এই একইভাবে সব শব্দের একইভাবে সবকটা তৈরি হয়েছে, সব একইভাবেই মানে শব্দের গঠন তৈরি হয়েছে। এগুলো তোমরা একবার করে দেখে নেবে, হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আমি দেখছি না। তারপরে চলো সংস্কৃত উপসর্গ, এইগুলোও দেখে নেবে। যে বিদেশি ভাষার উপসর্গ, এদিকে দেখো যে খোশ মেজাজ,
খোশ থেকে খোশ মেজাজ, খোশ খবর, খোশ গল্প, এগুলো কি আনন্দ, মানে আনন্দের ভাব আসছে, মানে মেজাজ মেজাজ খুশ খবর, ঠিক আছে, খোশ খবর মানে আনন্দদায়কের অর্থ আসছে। এগুলো তেমন কোনো কঠিন জিনিস না। দেখো কার থেকে কারাগার, কারচুপি, কারবার, মানে কাজ সম্বন্ধে কিছু অর্থ দিচ্ছে, যে কার মানে কার থেকে যে এগুলো আসছে। তারপরে দর, তারপরে না, ফি, এগুলো তোমরা একবার করে দেখে নেবে, বুঝতে পেরে যাবে। না বদ, বদ থেকে দেখো বদনাম, বদমেজাজ, মানে উগ্র জিনিসটা, উগ্র মানে জানো তো রাগী টাইপের অর্থ আসছে। তারপরে তারপরে যে বলেছিলাম দেখো এখানে একটা ভুল আছে, যে হর, ও হর হচ্ছে এখানে ফার্সি উপসর্গ বলছে, কিন্তু হরটা ফার্সি উপসর্গ না, হরটা হচ্ছে যে উর্দু আর হিন্দি উপসর্গ, ঠিক আছে। আর হর শব্দের অর্থ হচ্ছে অর্থের ভাব হচ্ছে প্রত্যেক, ঠিক আছে। সো তারপরে দেখো আমজনতা, আম থেকে আমজনতা, আম সড়ক, এটা সার্বজনীন বা নির্বিশেষ। সার্বজনীন মানে হচ্ছে সবার মধ্যে শ্রেষ্ঠ, সার্বজনীন মানে সবার মধ্যে শ্রেষ্ঠ, সবার মধ্যে শ্রেষ্ঠ। আর নির্বিশেষ মানে হচ্ছে মানে ভিন্ন, নির্বিশেষ মানে ভিন্ন বা সমভাবেও বলতে পারো, ঠিক আছে। সো এগুলো তোমরা দেখে নেবে। সো এই ছিল মোটামুটি ভিডিও। আর উপসর্গ থেকে আমি হালকা তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি জিনিসটা কী হচ্ছে। সো তোমরা এগুলো দেখে নেবে, এগুলো দেখে তোমাদের বইয়ে আছে, দেখলে বুঝতে পেরে যাবে। সো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফিজ, বাই।